একটি নিখোঁজ পরিবার, এক মা আর তার দুই মেয়ে। সেই মায়ের জন্য চিন্তিত তার মা বাবা আর চিন্তিত ভাই। এই কেসের শেষ ভাগেও সেই পরিবারের খোঁজ চলছে। ক্রাইম পেট্রোলে আপনাদের সবাইকে স্বাগত। 26শে ফেব্রুয়ারি 2014 একদিকে হামিদ আক্তারের দোকানে খোঁড়াখুড়ির কাজ চলছিল, আর অন্যদিকে তারই লোক হানিফ শেখ পুরনো বস্তির মার্কেটে কয়েকটি ট্রাঙ্ক কিনতে গিয়েছিল। ঠিক সেই দিনই 35 বছরের এক বিধবা কাঞ্চন শর্মা আর তার দুই মেয়ে স্বাতী এবং রিনা, যারা কলকাতার খারনল এলাকায় থাকত, তারা নিরুদ্দেশ হয়ে যায়। পরের দিন কাঞ্চনের ফোন বারবার বন্ধ পেয়ে কাঞ্চনের বাবা রামেশ্বর রাঠোর চিন্তিত হয়ে পড়েন। তিনি উত্তরপ্রদেশের পারভাবাদের বাসিন্দা। তিনি কাঞ্চনের মামা জগদীশ চৌহানকে ফোন করে বলেন একবার কাঞ্চনের বাড়ি গিয়ে খোঁজ নিতে। জগদীশবাবু গিয়ে দেখেন বাড়িতে তালা বন্ধ। তিনি সাথী ও রিনার স্কুলে গিয়ে জানতে পারেন যে ওরা দুজন স্কুলেই আসেনি। কাঞ্চনের শাশুড়ি গায়ত্রী দেবীও এই বিষয়ে কিছুই জানেন না। কাঞ্চনের বাবা খারনল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু পুলিশ তাদের থানায় এসে কমপ্লেন লেখাতে বলে। কাঞ্চনের ভাই জয়ন্ত, যে চিত্তনপুরে থাকে, সেও কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ যখন কাঞ্চনের বাড়ির তালা ভাঙে তখন পুরো ঘর তছনছ হয়েছিল। পুলিশ এমন কিছু পেল যা এই কেসের প্রধান সূত্র হতে পারত, কিন্তু তারা এই ব্যাপারে কাঞ্চনের পরিবারকে কিছুই জানালো না। সেই রাতে রামেশ্বর বাবুকে কাঞ্চনের ফোন থেকে রাজু ফোন করে। সে বলে কাঞ্চন আর তার দুই মেয়ে পুনের একটি বিয়ে বাড়িতে এসেছে। তারপরই ফোন বন্ধ করে দেওয়া হয়। রাজু একজন ট্যাক্সি ড্রাইভার ছিল, যে 3 বছর আগে কাঞ্চনের শাশুড়িকে হাসপাতালে নিয়ে যেত। সে খারনল এলাকায় ওই বাড়ির কেনার সুবাদে কাঞ্চনের সঙ্গে হামিদের সাক্ষাৎ করিয়ে দিয়েছিল। রাজু 3 বছর আগে কলকাতা ছেড়ে ভোপালে চলে গিয়েছিল। পুলিশ মনে করছিল কাঞ্চন নিজের ইচ্ছায় ছেলে মেয়েদের নিয়ে কোথাও চলে গেছে, কিন্তু রামেশ্বরবাবু এটা মানতে অস্বীকার করছিলেন। বরং তার এটা মনে হচ্ছিল যে কাঞ্চনের পরিবারের নিখোঁজ হওয়ার পিছনে হামিদ আক্তারের হাত রয়েছে। 3 বছর আগে কাঞ্চন হামিদের কাছ থেকে সালামি সিস্টেমে এই বাড়িটা কিনেছিল। এই সিস্টেম অনুযায়ী ও 18 লাখ টাকা দিয়েছিল আর 2 বছর অবধি ভাড়া দিয়েছিল। হামিদ এই বাড়ি আবার কিনতে চাইছিল, এর জন্য 30 লাখ টাকা দিতে চেয়েছিল। সে কাঞ্চনকে অগ্রিম টাকাও দিয়েছিল, কিন্তু কাঞ্চন যখন এটা জানতে পারলো যে বাড়ির জন্য এই দাম মার্কেট রেটের থেকে কম, তখন সে হামিদকে বাড়ি বিক্রি করবে না বলে দেয়। এরপর হামিদের সঙ্গে কাঞ্চনের বহুবার ঝগড়া হয়, কিন্তু রামেশ্বর বাবুর এই সন্দেহকে পুলিশ গুরুত্বই দিল না। কাঞ্চনের বাবা পুলিশকে কোনো প্রকারে হামিদকে জিজ্ঞাসাবাদ করতে রাজি করায়। হামিদ এক স্থানীয় নেতা মালিক আর তার দুই সঙ্গী আকরম এবং আহমেদের সঙ্গে পুলিশ স্টেশনে আসে। সবাই হামিদকে নির্দোষ বলে দাবি করে। হামিদ পাল্টা অভিযোগ করে যে কাঞ্চন তার অগ্রিম 15 লাখ টাকা নিয়ে রাজুর সঙ্গে পালিয়ে গেছে, কারণ ওদের অ্যাফেয়ার চলছিল। আকরম বলে যে কাঞ্চন তার দুই মেয়েকে নিয়ে 26শে ফেব্রুয়ারি 2014 সালের দুপুরে রাজুর সঙ্গে গাড়ি করে গেছে, কিন্তু রামেশ্বর বাবু ও তার পরিবার এই কথাকেও অস্বীকার করে। এইসবের মাঝে হামিদ ঠিক করে নিজের দোকান বিক্রি করে দেবে, সেই দোকান যেখানে খোঁড়াখুড়ি হচ্ছিল। কাঞ্চনের বাবা রামেশ্বর রাঠোর ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ দীপক সান্যালের সঙ্গে দেখা করেন আর নিজের মেয়ে ও দুই নাতনির নিখোঁজের কথা জানান। ডিসিপি ওনাদের কেস ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেন। ক্রাইম ব্রাঞ্চ তৎক্ষণাৎ তদন্তের কাজ শুরু করে দেয় আর এই কেসের সঙ্গে যুক্ত সমস্ত ডিটেল খারনল পুলিশের কাছ থেকে নিয়ে নেয়। তাহলে কি ক্রাইম ব্রাঞ্চ রামেশ্বর বাবুর নিখোঁজ পরিবারকে খুঁজতে সফল হবে? এবার তারপর অংশমান স্যার, রাজুকে ট্র্যাক করো। ওকে। কাঞ্চনের ফোন রেকর্ডস বার করো, কেননা রামেশ্বর বাবুর কথা অনুযায়ী তাকে শেষ ফোন কাঞ্চনের ফোন থেকে রাজু করেছিল। স্যার। বিষ্ণু, হামিদ আক্তারের উপর নজর রাখো আর ওর ঠিকুজি গোষ্ঠী বার করো। স্যার। লেটস ট্র্যাক দ্য কেস। আর তারপরেই কাঞ্চন এবং তার দুই মেয়ে স্বাতী এবং রিনাকে খোঁজার সঠিক পদক্ষেপ নেওয়া হলো। এইবার সেই দিকগুলো খুঁটিয়ে দেখা হলো যেগুলো হয়তো আগে দেখা হয়নি বা এড়িয়ে যাওয়া হয়েছে। দাদা, চেষ্টা তো করছি, পার্টি খুঁজতে একটু তো সময় লাগবেই। আরেকটা কে যেন নেবে বলছিল। ও এখন আর দোকানটা কিনতে চাইছে না। দেখ বাবলু, সময় খুব কম, আর হামিদ আক্তার সম্পর্কে সব ডিটেলস বিকেলের মধ্যেই চাই। ফুল ট্রাই করছি স্যার, যতটা পারো আপনাকে জানাচ্ছি। 4445766676। ওনার কি এই একটাই নাম্বার? আগে হ্যাঁ, দীর্ঘদিন ধরে। রাজুর নাম্বার? 444789878। অংশমান ঠাকুর, ক্রাইম ব্রাঞ্চ। আজ সন্ধ্যের মধ্যে কাঞ্চন শর্মা আর রাজু গুপ্তা, দুটো নাম্বারে সব ডিটেল চাই। ওকে স্যার, সন্ধ্যের মধ্যে আপনি সব ডিটেল পেয়ে যাবেন। হ্যালো, রাজু গুপ্তা? হ্যাঁ বলছি। ক্রাইম ব্রাঞ্চ, কলকাতা। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন স্যার। তুমি কাঞ্চন শর্মার মোবাইল থেকে ওর বাবাকে ফোন করেছিলে? স্যার, ওনারাও ফোন করেছিল, আমি ওনাদেরকেও একই কথাই বলেছি। স্যার, আমি আপনাকেও বলছি, কাঞ্চন ম্যাডাম কোথায় আছে আমি সত্যি জানি না। আমি তো তোমাকে জানতে চাইনি যে কাঞ্চন শর্মা কোথায়। স্যার, আমাকে শুধু শুধু ঝামেলায় জড়ানো হচ্ছে স্যার। স্যার, আমি ট্যাক্সি চালিয়ে অল্প রোজগার করি স্যার, আর আমি কাঞ্চন ম্যাডামকে একবারই সাহায্য করেছিলাম। ঠিক আছে,
যদি প্রয়োজন পড়ে আমাদের তোমাকে আবার ফোন করব, কিন্তু মনে রেখো যদি দেখি তোমার ফোন বন্ধ তাহলে খুব বিপদে পড়বে। হ্যালো। আমি ডাক্তার হ্যাঁ, পারভেজ শেখ, ক্রাইম ব্রাঞ্চ। কি হয়েছে স্যার? তোমাকে বিরিয়ানি খাওয়াতে চাই। তুমি এখানে আসছো না নিয়ে আসবো? আসি আসি স্যার। তাড়াতাড়ি এসো। আপনি ওকে এত বিরক্ত কেন করছেন স্যার? আমি তো এখনো কোনো প্রশ্নই করিনি, এখন থেকেই আপনার ওর জন্য চিন্তা হচ্ছে। আর আপনারা সব এসছেন ওর উকিল হয়ে। তাহলে আপনি বলুন স্যার, আমি কি করব? একদিকে আমার সমস্ত টাকা চলে গেছে, উল্টে সবাই মিলে আমাকে অভিযোগ করছে ওই মেয়েটার জন্য যে অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে। স্যার 26শে ফেব্রুয়ারি আমি একজনের বিয়েতে ছিলাম। এই দেখুন দেখুন এটাকে, এই হলো আমার প্রমাণ। আহমেদের আত্মীয়ের বিয়ে ছিল, আহমেদ আর আকরাম দুজনে আমার সঙ্গে রয়েছে। তো আমি কোথায় বললাম যে কাঞ্চন আর তার বাচ্চারা 26 ফেব্রুয়ারি গায়েব হয়েছে? আগেও হতে পারে। হ্যাঁ, কাঞ্চনের বাবার কাছে তাদের নিরুদ্দেশ হবার খবর 27 তারিখে পেয়েছে। আপনি এত ঘুরিয়ে কেন কথা বলছেন স্যার? ওকে আপনি সন্দেহ করছেন, তাহলে প্রমাণ করুন। আমি তো বলছি ও নির্দোষ। এই কথাটা আপনি বলছেন? আমি তো শুনেছি একজন পলিটিশিয়ান যা বলেন মানেটা ঠিক তার উল্টো বার করা উচিত। ফোন নাম্বার বলো। 444-980 আসতে। 444-980-989। ঠিক আছে, তোমরা যেতে পারো। যদি আবার দরকার পড়ে ফের ডেকে পাঠাবো। যতবার মনে করব ততবারই ডাকবো। বেশি কিছু না স্যার, কিন্তু হামিদের খান্নল এলাকায় একটা দোকান আছে। কসমেটিকের দোকান স্যার, কিছুদিন ধরে বন্ধ আছে। আর কিছু? ছোট্ট কথা, কিন্তু কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি দেখুন স্যার। 26শে ফেব্রুয়ারি দুপুরবেলা ওই বিল্ডিংয়ে দুটো বড় বড় ট্রাঙ্ক ডেলিভারি হয়েছিল। ঠিক আছে, কান খোলা রাখিস, যা খবর পাবি জানাবি। ঠিক আছে স্যার। স্যার, কাঞ্চন শর্মার ফোনের লোকেশন তো কলকাতায় দেখাচ্ছে। এর মানে হলো রাজু রামেশ্বর বাবুকে যে কল পুনা থেকে করেছিল, আসলে ওই ফোন পুনা থেকে নয়, কলকাতা থেকেই হয়েছিল। না স্যার, রাজু লোকেশন ভোপালই দেখাচ্ছে। তাহলে সেই কলটা কে করেছিল? আমি ডাক্তার? স্যার, ওর কল রেকর্ডে ওরকম কিছু পেলাম না। এর থেকে তো এটা স্পষ্ট যে 27 ফেব্রুয়ারি রাতে কাঞ্চন শর্মার ফোন অন্য কারো কাছে ছিল, যেটা থেকে ও রামেশ্বর বাবুকে ফোন করেছিল। স্যার, তাহলে আক্রম কেন বলছে যে কাঞ্চনকে ওর মেয়েদের সঙ্গে রাজুর সঙ্গে যেতে দেখেছে? হতে পারে ওদের কিডন্যাপ করা হয়েছে, কিন্তু মুক্তিপণের জন্য এখনো তো কোনো কল আসেনি। হয়তো মামলাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছে। স্যার, যে ট্রাঙ্ক দুটো ওই বিল্ডিংয়ে ডেলিভার হয়েছিল সেই দুটো হামিদ বা ব্যানার্জির বাড়িতে ডেলিভার হয়নি। একদমই না, আমি এরকম কোনো ট্রাঙ্কের অর্ডার দিইনি। আপনি কোনো ট্রাঙ্কে উপরে যেতে দেখেছেন? না তো, আমি তো দেখিনি বাবা। না, আমরা তো কোনো ট্রাঙ্ক কিনিনি। আর স্যার, কাঞ্চন শর্মার ফ্লোরে যে দ্বিতীয় ঘরটা আছে সেখানে কেউ থাকে না। আচ্ছা, এটা কি হতে পারে যে ওই ট্রাঙ্কের অর্ডার কাঞ্চন শর্মাই দিয়েছে? স্যার, আমি ফরেন্সিকের সব ডিটেল চেক করেছি, ওরা ঘরের মধ্যে কোনো ট্রাঙ্ক পায়নি। আকরামকে ডাকো। স্যার, না স্যার, কাঞ্চন আর বাচ্চাদের সাথে কোনো ট্রাঙ্ক ছিল না।
আমার দোকান তো ওদের বিল্ডিংয়ের সামনেই, আমি সারাদিন ওখানেই থাকি, কিন্তু আমি কোনো ট্রাঙ্ক আসতে দেখিনি। ঠিক আছে, যাও। স্যার, পুরনো বস্তিতে ট্রাঙ্কের একটা হোলসেল মার্কেট আছে। তোমরা সবার আগে ওই মার্কেটে চেক করো। আই এম শিওর এই আক্রম মিথ্যে কথা বলছে। আজ 5 দিন হয়ে গেল, কাঞ্চনের কোনো খবরই নেই। তুমি চিন্তা করো না মা, ওদেরকে আমরা ঠিক খুঁজে পাবো। আমার তো সব সময় ওর জন্য চিন্তা হতো। ও বেচারি একা, ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে আমার থেকে এত দূরে রয়েছে। ওরা সবাই ঠিক আছে তো? না, আমরা তো ঘরের ভেতর থেকে কোনো ট্রাঙ্ক পাইনি। কিন্তু ট্রাঙ্ক তো ওই বিল্ডিংয়ে ডেলিভার হয়েছিল, তাও ব্যানার্জি আর হামিদের বাড়ি ছাড়া। দেখো, আমি তো বলছি, আমার যদি বিন্দুমাত্র কিছুতে সন্দেহ হতো তাহলে আমি নিশ্চয়ই সেখানে কিছু না কিছু করতাম। সত্যিটা এটাই যে মহিলাটি পালিয়ে গেছেন, আর তুমি দেখে নিও কিছুদিন পর নিজেই ফিরে আসবে। হ্যাঁ, আঘাতটা ঠিক হয়ে গেছে, দাগ যেতে একটু টাইম লাগবে। হ্যালো, হ্যাঁ মালিক সাহেব, মালিক সাহেব বারবার জিজ্ঞাসাবাদ করার জন্য আমার বাড়িতে চলে যাচ্ছে। তুমি একদম টেনশন করো না, আমি ওপর মহলে কথা বলবো যাতে ওরা তোমাকে বিরক্ত না করে। আগে এ আকরাম, ওরা আহমেদকে কিছু জিজ্ঞেস করেছে? জানি না, কিন্তু আহমেদ তো আমাকে কিছু বলেনি। কিন্তু ওরা ট্রাঙ্কের ব্যাপারে জানতে পেরেছে। হ্যাঁ স্যার, খান্নল এরিয়ায় যে বাড়িটার কথা আপনি বলছেন না, ওখানে ট্রাঙ্কে ডেলিভারি করেছিলাম। কোন বাড়িতে? 1 মিনিট স্যার। শুধু বিল্ডিংয়ের নাম লেখা আছে, ঘরের নাম্বার নেই। দেখুন তো এই লোকটাই অর্ডার দিয়েছিল কিনা। না স্যার, ওটা ইয়াং ছেলে ছিল। রসিদ দেখাও। এই তো স্যার। আপনি ডায়াল করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। 444-321-425। মাত্র 1 ঘন্টার মধ্যে এই নম্বরের সব ডিটেল আমার টেবিলে চাই। কাঞ্চন তার মেয়েদের নিয়ে যেই বাড়িতে থাকতো সেখানে সন্দেহজনক দুটো ট্রাঙ্কের ডেলিভারি হয়েছিল। কিছু এমন ফোন নাম্বার ছিল যেগুলো রহস্যের জাল বুনে চলেছিল। 5 দিন কেটে গিয়েছিল, কিন্তু কাঞ্চন শর্মা আর তার 2 মেয়ের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। যত দিন গড়াতে থাকলো তার সঙ্গে সঙ্গেই তাদের নিখোঁজ হওয়া রহস্য আরো ঘনীভূত হতে লাগলো। ওর নাম গুফরান স্যার। বাবলু, ব্যাপারটা কি? 2 দিন আগে হামিদ ওর সাথে দোকান বেচা নিয়ে কথা বলছিল। গুফরান, তোর দোকান চাইলে বল, কম রেটে দিয়ে দিচ্ছি। স্যার, 1 বছর আগে যখন গুফরান দোকানটা কেনার কথা বলছিল তখন হামিদ বিক্রি করতে রাজি হয়নি, আর এখন হঠাৎ এত সস্তায় বিক্রি করতে রাজি হয়ে গেল। এই গুফরানকে বল ক্রাইম ব্রাঞ্চের অফিসে একবার আসতে। স্যার, যে নাম্বারটা ট্রাঙ্কের দোকানে রসিদে পেয়েছিলাম, নাম্বারটা বন্ধ বলছে, কিন্তু ওই নাম্বারটার কল রেকর্ড দেখে মনে হচ্ছে ওই নাম্বারটা অন্য কোনো নাম্বারের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রেখেছে। আর স্যার, এই নাম্বারটা কোনো মুদাস্সার আজমের, ও ঠিকানাও খান্নল এরিয়া। তুলে নাও ওকে। স্যার, স্যার, স্যার আমি গুফরান। বসো। দেখো, তোমার থেকে আমি এই দোকানের ব্যাপারে জানতে চাই, যেটা হামিদ বেচতে চেয়েছিল। স্যার, আমি 1 বছর আগে ওটা কিনতে চেয়েছিলাম, তখন দোকান খালি পড়েছিল।
কিন্তু হামিদ ভাই বিক্রি করতে চায়নি। তারপরে ও ওখানে কসমেটিক্সের ব্যবসা শুরু করে। তারপর হঠাৎ আমার কাছে এসে বলে আমি দোকান বিক্রি করব, তাও খুব সস্তা দামে। কিন্তু এখন আমি আর কিনতে চাই না। এই হামিদকে তুমি বহুদিন থেকে চেনো না? হ্যাঁ স্যার, ভালো করে চিনি, একই পাড়াতে থাকি। হামিদ কি কাঞ্চনের পরিবারের সাথে কিছু করেছে? এটা আবার বলো না যে এই ব্যাপারে তুমি কিছু জানো না। শুনেছি স্যার, সবটাই শুনেছি, কিন্তু আমি কিছুই জানি না। স্যার, আগে তো হামিদ ভাই একেবারে সাধারণ মানুষের মতো ছিল, যেমন আমরা সবাই। কিন্তু কিছুদিন আগে থেকেই ও খুব অহংকারী আর খিটখিটে হয়ে গেছে, দেখনদারিও করে। এইসব যবে থেকে ওই লোকাল নেতা মালিকের সাথে মেলামেশা করছে, তবে থেকে এইসব হচ্ছে। ঠিক আছে, তুমি যাও। স্যার, যখন হামিদ ভাই আমাকে দোকান বিক্রি করার কথা বলল, তখন মনে হয়েছিল যে ও হঠাৎ বিক্রি কেন করতে চায়। আমি একবার ওখানে গিয়ে খোঁজও নিয়েছিলাম। আচ্ছা দাদা, এই হামিদের কি কোনো সমস্যা চলছে? জানি না, সব কিছু তো ঠিকঠাকই চলছিল। তাহলে বিক্রি কেন করতে চাইছে? জানি না ভাই, দুদিন ধরে দোকান তো বন্ধ রয়েছে। কিছুদিন আগে কিছু খোঁড়াখুড়ির কাজ চলছিল। কি হলো হামিদ ভাই, কিছু হয়েছে নাকি? আরে কিছু না দাদা, ওই লিকেজ ছিল, সেটাই ঠিক করছিলাম। আমার আশ্চর্য লেগেছিল স্যার, ওর ব্যবসাও ঠিকঠাক চলছিল, তবু কেন এত কম দামে বিক্রি করতে চাইছে? মুদাস্সার, হ্যাঁ, কি হয়েছে স্যার? কোথায় নিয়ে যাচ্ছেন? এই রাশিদকে। রাশিদ? রাশিদ কে স্যার? সেই যে পুরনো বস্তি মার্কেটে 26 তারিখে দুটো ট্রাঙ্ক কিনেছিল। আমি কিছু জানি না স্যার। ঠিক আছে, লকআপে সব মনে পড়ে যাবে। দোকানে খোঁড়াখুড়ি আর এই দুটো ট্রাঙ্ক, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে নিশ্চয়। আশা করছি সবাই ঠিক আছে। স্যার, রামেশ্বর বাবু এসছেন। পাঠাও ওনাকে। আমাদের হাতে কিছু এসেছে। একটা ছেলে মুদাস্সার, হয়তো ও কিছু জানে। চল তাড়াতাড়ি মুখ খোল, না বললে ঝামেলায় পড়বি। তুই সত্যি কথা বলবি নাকি? হ্যাঁ বলছি স্যার, সব কিছু সত্যি সত্যি বলছি। আরো দুজন জড়িত, হানিফ শেখ আর সাব্বির গনি। স্যার, আপনি আর কি জেনেছেন? বিকেলের মধ্যে বলবো। স্যার, আমরা গত 6 দিন ধরে এখানে রয়েছি, আর সারাক্ষণ এটাই মনে হচ্ছে যে খারাপ কিছু হয়েছে। দেখুন, আমরা বুঝতে পারছি, কিন্তু যতক্ষণ আমরা কনফার্ম না হচ্ছি আমরা আপনাকে কিচ্ছু বলতে পারবো না। প্লিজ বিকেল অবধি ওয়েট করুন। আরে আরে চল, স্যার, নিয়ে চল, স্যার চল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? স্যার আমি বলছি তো আমি কিছু জানি না স্যার। স্যার আরে স্যার আমি কিছু জানি না তো বলছি তো। আরে স্যার ছেড়ে দিন স্যার, আমি কি করেছি স্যার? ছেড়ে দিন স্যার। স্যার শুনুন না স্যার, আমি কি করেছি স্যার? স্যার ছেড়ে দিন। স্যার শুনুন না, আমি কিছু করিনি স্যার। স্যার ছেড়ে দিন। হ্যালো, হামিদ, পারভেজ শেখ, ক্রাইম ব্রাঞ্চ। বলুন স্যার, কি হয়েছে? একটু বিরিয়ানি বাকি আছে, চলে এসো। আসছি স্যার। তালা ভাঙো। তুমি সবসময় নিজের সাথে এই বরযাত্রী নিয়ে ঘোরো কেন? কেন ওকে বিরক্ত করছেন স্যার? ওপর মহলে কথা বলতে হবে নাকি? দেখুন, ওপর নিচের কথা এখন রেখে দিন। এই 3টে বাঁদরকে তো আমি লকআপে পড়বো, জেলের ঘানি টানাবো, কেননা এদের ঠিকুজি কুষ্টি সব কিছু আমি জেনে গেছি। তো আপনারও এই কেসে ইনভলভমেন্ট নেই তো? নিয়ে যাবে দেখ। চল চল চল। আরে কি করছেন স্যার? কি করছেন স্যার? স্যার আমি কিছু করিনি স্যার।
স্যার, এগুলো আমাকে চল। বিরক্ত করার জন্য চল, করা চল, হচ্ছে চল, তো চল। আমি চল। সব বুঝতে পারছি। এই তিনজনের থেকে তো আমি সত্যিটা বার করবই, কিন্তু এতে যদি আপনারও নাম উঠে আসে তাহলে এই তিনজনের সাথে সাথে আপনাকেও আমি লকআপে ঢোকাবো। প্লিজ আপনি আপনার কাজ করুন। এখানে আছে স্যার। চল। এই দাগটা কাঞ্চনের মেয়ে সাথীর কামড়ানোর দাগ। তোমার কাজিন মুদাস্সার আমাদের সব বলে দিয়েছে, এক একটা ডিটেল। হ্যাঁ বলছি স্যার, সব কিছু সত্যি সত্যি বলছি। 25শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি সকাল পর্যন্ত তোমার দোকানে খোঁড়া হচ্ছিল। স্যার আমারও অদ্ভুত লেগেছিল। ও বলেছিল লিকেজ আছে, তারপর থেকে তো দেখছি ও দোকানটাই খোলেনি, আর না ওই লেবারগুলোকে আমি দেখতে পেয়েছি। সারা রাত ধরে ঘোরাঘুরি চলছিল স্যার। 26 তারিখ সকালে ওরা আমার দোকানে চা খেয়েছিল। কি সারা রাত কাজ হচ্ছিল? হ্যাঁ, সেট বললেন রাত্রেই করতে হবে, খুব তাড়া ছিল ওনার। কেন করছিল খোঁড়াখুড়ি? আমি কি জানি, উনি বললেন খুঁড়তে, তাই খুঁড়ে দিয়েছি। পরে বললেন যে নিজেই ভরে নেবেন। এসব নিয়ে আমি আর কি ভাববো স্যার? আমরা সব কিছু জেনে গেছি। মুদাস্সারের সাথে আমাদের একটা টিম তোমার দোকানেও গেছে। কাঞ্চন আমার সঙ্গে এগ্রিমেন্ট করেছিল যে ওই বাড়িটা আমাকেই বিক্রি করবে। 2 বছর পরে যদি আপনারা এই বাড়িটা বিক্রি করার কথা ভাবেন, তাহলে এটাকে কেনার প্রথম চান্সটা আমি পাবো। না, কাঞ্চন তোমার সাথে এগ্রিমেন্ট করেছিল যখনই ও বাড়ি বিক্রি করবে সবার আগে তোমাকে অফার করবে, এর থেকে বেশি কিছু নয়। ও আমাকে চিটিংবাজ বলেছিল। হামিদ ভাই, আপনি আমাকে চিট করছেন। আপনি আমাকে আগেও চিট করেছেন, যখন আপনি এই বাড়ি 18 লাখ আর 2 বছরের রেন্টে দিয়েছিলেন। আমি ওকে অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়েছিলাম, ও ফেরত দিচ্ছিল না আমায়। ও তোমাকে কথা দিয়েছিল যে ও তোমার অ্যাডভান্স ফিরিয়ে দেবে। আমার কোনো অ্যাডভান্স চাই না, আমি অ্যাডভান্স ফেরত দিয়ে দেবো। ওই বাড়িটা আমার ছিল, তা সত্ত্বেও ও আমাকে সবসময় নিচু করার চেষ্টা করতো। আমি মার্কেট রেট দিয়েই ওর কাছ থেকে বাড়িটা কিনছিলাম, তা সত্ত্বেও আমাকে। তুমি ওর কাছ থেকে মার্কেট রেটের হিসাবে বাড়ি কিনছিলে না, তুমি ওকে ঠকাচ্ছিলে। আমি আর পাচ্ছিলাম না। একটা বাড়ির জন্য তুমি এক মহিলাকে আর ছোট ছোট 2 বাচ্চার প্রাণ নিয়ে নিলে। কি ভেবেছিলে তুমি তুমি যা ইচ্ছা করবে আর একজন লোকাল পলিটিশিয়ানের সাহায্যে পার পেয়ে যাবে? এটা নির্দয় ছিল, নির্মম ছিল, ভয়ঙ্কর ছিল। আর এসব এই জন্য কারণ হামিদ যে দামে বাড়ি কিনতে চেয়েছিল কাঞ্চন সেই দামে বিক্রি করতে রাজি হয়নি। এই অপরাধে শুধু অংশীদারি নয়, বরং এমন কিছু লোকও যুক্ত ছিল যাদের রোজগারের এটা সহজ উপায় মনে হয়েছিল। 26শে ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে কাঞ্চন এবং তার মেয়েদের হঠাৎই এক ব্যক্তির জঘন্যতম লালসার শিকার হতে হলো। আমার বাড়ি ওটা আমার, সেটা কেউ বিক্রি করবে বলছে, আমি সেটা করতে দেবো না। তোরা সঙ্গে থাকবি আমার, ভালো টাকা দেবো তোদের, ফুর্তি করতে পারবি। হ্যাঁ হ্যাঁ, শোন, যতই সময় লাগুক না কেন, কাল সকালের মধ্যে যেন কাজটা শেষ হয়ে যায়, ঠিক আছে? বুঝলি?
হানিফ 4টের মধ্যে ট্রাঙ্কগুলো নিয়ে চলে আসিস, ঠিক আছে? মুদাস্সার, শাব্বির, 1টার মধ্যে বাড়ি চলে যাবি। দুপুরের মধ্যে আমরা তৈরি থাকবো। সেই সময় কাঞ্চন বাজার করতে বের হয়। দুটো মেয়ে একলা থাকবে বাড়িতে। রিনা, শোনো, আমি একটু বাজারে যাচ্ছি। আর তুমি এটা কি করছো? নিজের হোমওয়ার্ক শেষ করো। হ্যাঁ মা, একটু পরে করছি। রিনা, দরজাটা খোল। হ্যাঁ, খুলছি। হ্যাঁ আঙ্কেল। বাবু, ওই তোমার মা বলছিল যে বাথরুমে লিকেজ আছে, আমি প্লাম্বারকে নিয়ে এসেছি। আসো আঙ্কেল। রিনা, রিনা, আরে দেখছিস কি? মার! বডি দুটো ভিতরে নিয়ে যা। কাঞ্চনের আসার আগে সবকিছু পরিষ্কার করতে হবে। চল। সাথী, রিনা, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ট্রাঙ্ক কোথায়? আমি তো বলে এসেছিলাম 4টের মধ্যে তো চলে আসার কথা। 4টের মধ্যে চলে আসবে। এর বডিটা নিয়ে যা, আর বাড়ির সব জিনিস এদিক ওদিক করে দে। বডি কোথায়? বাথরুমে আছে, চল। দাঁড়া, নিচে কিছু লোক আছে, এখন বাইরে নিয়ে যাওয়া যাবে না। আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই কাজটা ভোর রাতে করতে হবে, সকাল হওয়ার আগে।
যখন সবাই নিশ্চিন্তে ঘুমাবে। সাবির একটা কাজ কর, তুই নিচে গিয়ে ডিও আর পারফিউম নিয়ে আয়। লাশগুলো থেকে এক্ষুনি গন্ধ বেরোতে শুরু করবে। যা তাড়াতাড়ি যা। প্লাস্টারটা করে দে। ভালো করে শুকিয়ে যেতে দে, তারপর সমস্ত জিনিসপত্র আছে যেরকম ছিল সেরকমই রেখে দেবো, ঠিক আছে? আর এরা দুজনেও জানতো যে তুমি খুন করেছো? এরাও কি তোমার সঙ্গে ছিল? আরে আহমদ, তুই তুই এখানে কি করছিস? আমি তো কাজ থেকে বাড়ি ফিরছিলাম। আমি দেখেছি তোমরা দোকানের ভেতর কি করেছো, কিন্তু আমি এদেরকে চিন্তামো না, আমার কিছু যায়ও আসে না, আমি চুপচাপই থাকবো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। কিন্তু হামিদ ভাই, চুপ থাকার জন্য তো দাম দিতে হবে। তুই এর থেকে কি পেলি? ওই কি হয়েছে রে? জানি না দাদা, দোতলায় কিছু একটা হয়েছে। তখন আমি শুনলাম পুলিশ হামিদ ভাইয়ের উপর সন্দেহ করছে। তখনই আমি বুঝে গেছি। আরে হামিদ ভাই, এদিকে শোনো একবার। হ্যাঁ আক্রম। কি ভাই, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কেন? না, ওই আজ পুলিশ এসেছিল তো, পরশুদিন আমি টেম্পু দেখলাম,
আর তোমার বন্ধু হানিফ ভাই ওকে উপরে ট্রাঙ্ক নিয়ে যেতে দেখেছিলাম। শুনলাম নাকি 3 জন গায়েব। ব্যাস এইসবই আর কি। দেখ আকরম, তুই কিচ্ছু দেখিস না, বুঝতে পেরেছিস? হামিদ ভাই, কালো চশমা পরার জন্য বুঝতেই তো পারছো। 3টে খুন করেছিস আর 2 জনকে পয়সা খাইয়েছিস কথাটাকে চেপে যাওয়ার জন্য, আর পরে লোকাল পলিটিশিয়ানকে সাথে নিয়ে এসেছিস। এই নেতা কি এই কেসে জড়িত? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই নেতা কি এই কেসে জড়িত? হ্যালো, জয়ন্ত, ক্রাইম ব্রাঞ্চ থেকে পারভেজ শেখ। হ্যাঁ স্যার, কিছু জানতে পারলেন? হ্যাঁ, জয়ন্ত, উনি কি বললেন? জয়ন্ত, কি বললেন উনি? বাবা, ওরা সব কিছু জানতে পেরে গেছে। পুলিশ দিদি আর 2 ভাগ্নির লাশ খুঁজে পেয়েছে। জামাইবাবু, বিশ্বাস করুন, আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি যে ও 3টে মার্ডার করেছে। আমি তো শুধু এটুকু জানতাম যে ও কাঞ্চনকে কিছু অ্যাডভান্স করেছে যেটা ও দিচ্ছে না। ওই আমাকে বলেছে যে পুলিশ ওকে ঝামেলায় ফেলছে, আর তাই আমি এর মধ্যে ঢুকি। মালিকবাবু, এই হামিদ বলছিল যে ওর আপনার সাথে অনেক পুরনো দিনের আলাপ। ও আপনার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু ব্যবস্থাও আপনাকে করে দিয়েছে, তাই ওকে বাঁচানোর চেষ্টা আপনি করছিলেন। ঠিক কথা স্যার, কিন্তু এই হত্যার ব্যাপারে আমি কিছু জানতাম না। মা কালীর দিব্যি স্যার। স্যার আমি তো পুরো কেসটা প্রসিডিওর মেনেই হ্যান্ডেল করেছি স্যার। তখনও পর্যন্ত আমরা অতটাই লিড পেয়েছিলাম স্যার। আর স্যার
স্যার কাঞ্চনের মোবাইল থেকেই ওর বাবার কাছে ফোনটা এসেছিল, তো আমার মনে হলো কাঞ্চন পালিয়ে গেছে। রামেশ্বরবাবু এখনও এই কেসটা ফলো করে যাচ্ছেন আর এই কেসের অগ্রগতির সম্পর্কে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। উনি কর্নাল পুলিশের এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ধীর গতিতে কাজ করার জন্য আর তদন্ত চলাকালীন সহযোগিতা না করার জন্য একটা ফর্মাল কমপ্লেন করেছেন। আর এই বিষয়েরও কৈফিয়ত চেয়েছেন যে পুরো তদন্ত শেষ না হওয়া সত্ত্বেও তার মেয়েকে কেন কলঙ্কিত করা হলো। যারা এই কেসটা সমাধান করেছিল সেই দ্বিতীয় পুলিশ টিম জানতে পারে যে হামিদ আক্তারের খারনাল পুলিশের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। সে পুলিশের রেড বা অন্য কিছুর জন্য অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করত আর পুলিশ অফিসারদের ঘোরার জন্য টিকিটও বুক করে দিত। স্থানীয় পুলিশ বাড়ি থেকে পাওয়া রক্তের দাগ দেখেও কেন এড়িয়ে গেল? কেন তারা ধীরগতিতে তদন্ত করে সবাইকে বিভ্রান্ত করছিল? ওরা কেন এই কেসটাকে এক মহিলা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার একটা গল্প বানিয়ে বন্ধ করার চেষ্টা করছিল? কি হতো এই কেসটার যদি এক মেয়ের বাবা উঠে পড়ে লেগে এই কেস সমাধানের প্রাণপণ চেষ্টা না করতেন? কি হতো যদি দ্বিতীয় পুলিশ টিমটাও এই কেসটাকে একইভাবে গুরুত্ব না দিত? যদি রাজ্যের প্রশাসনকে কোনোভাবে কোনো জবাবদিহি করতে না হয় তাহলে সেই রাজ্যের অবস্থা শোচনীয়। কতটা দুর্ভাগ্যের বিষয় যে একজন চিন্তিত বাবা নিজের মেয়ের নিখোঁজের কথা জানিয়ে পুলিশ স্টেশনে ফোন করেন, তখন পুলিশ ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করবে না বলে জানিয়ে দেয় যতক্ষণ না উনি নিজে পুলিশ স্টেশনে আসছেন, তা সে এর মধ্যে যতই মূল্যবান সময় নষ্ট হোক না কেন। তাহলে প্রশাসনের খামতিগুলোকে ঠিক করতে কি সব সময় আদালতকেই হস্তক্ষেপ করতে হবে? আমাদের নির্বাচিত প্রশাসনিক নেতাদের কি কখনো এই খামতিগুলোর জন্য জবাব না দেওয়ার কারণে দোষারোপ করা উচিত নয়? ওই 5 অপরাধী এখন হেফাজতে আছে, তাদের মধ্যেই এক অপরাধী নাবালক। হামিদ, হানিফ আর সাব্বিরকে আইপিসির ধারা 302 অনুযায়ী হত্যা করার জন্য, 201 অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য, 120 বি অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য, ধারা 34 অনুযায়ী একই উদ্দেশ্য নিয়ে একসঙ্গে অপরাধ করার জন্য আর ধারা 378 অনুযায়ী চুরি করার জন্য গ্রেফতার করা হয়েছে। আকরম আর আহমেদকে আইপিসির ধারা 302 অনুযায়ী অপরাধ সম্পর্কে মিথ্যে তথ্য দেওয়ার জন্য, ধারা 120 বি অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্র করার জন্য আর ধারা 34 অনুযায়ী একই উদ্দেশ্যে একসঙ্গে অপরাধ করার জন্য গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলাকালীন এটা জানা যায় যে লোকাল পলিটিশিয়ান মালিক এই অপরাধের বিষয়ে কিছুই জানতেন না। আদালতে এই কেসের শুনানি শুরু হওয়া আর অপরাধ প্রমাণ হওয়া এখনো বাকি আছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।